ল্যাবরেটরি, বিজ্ঞানাগার, পরীক্ষাগার, ল্যাব আমরা যাই বলি না কেন, রসায়ন বিজ্ঞানের সাথে ল্যাবরেটরি ওতপ্রোতভাবে জড়িত। রসায়ন বিজ্ঞানের তত্ত্বীয় পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক বিষয়ে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আমরা ল্যাবরেটরিতে যাই। ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকি, সেখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করি, বিভিন্ন ধরনের গ্লাসওয়্যার ব্যবহার করি, রাসায়নিক দ্রব্য ব্যবহার করি। এগুলো ব্যবহার করতে গেলেই ল্যাবরেটরি অপরিষ্কার হবে, যন্ত্রপাতি অপরিষ্কার হবে, এগুলো স্বাভাবিক। ল্যাবরেটরি ব্যবহারের পাশাপাশি আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ল্যাবরেটরি কিভাবে পরিষ্কার রাখা যায়, ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রী কিভাবে পরিষ্কার রাখা যায় এবং রাসায়নিক বিকারকসমূহ কিভাবে যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবহার করা যায়। আমাদের আজকের আলোচনা সেটা নিয়েই। আসসালামু আলাইকুম। বরাবরের মতো অনলাইন ক্লাসে আমরা সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়। প্রথম পত্রের প্রথম অধ্যায়টির নাম ছিল ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। তো তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ হাফিজুর রহমান, প্রভাষক রসায়ন, আমরা সরকারি কলেজ, মিরপুর, কুষ্টিয়া। নিশ্চয়ই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, ছবি দেখে ধারণা করতে পারছো আজকের আলোচনার বিষয়। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ল্যাবরেটরি যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল। তো ল্যাবরেটরিতে যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল নিয়ে আলোচনার প্রথমে আমরা ল্যাবরেটরি পরিষ্কার করার কৌশলগুলি দেখে নেব। ল্যাবরেটরি পরিষ্কার রাখার কৌশলগত শিক্ষার্থীর দায়িত্ব ও ভূমিকা হলো, অর্থাৎ শিক্ষার্থীরা কী কী ভূমিকা রাখবে। তো বলা হচ্ছে যে পানির সিঙ্কে পরীক্ষাকালে বজ্র সামগ্রী যেমন ভাঙা গ্লাস টিউব, ব্যবহৃত ফিল্টার পেপার, ছেঁড়া কাগজ ইত্যাদি না ফেলা। এসব বজ্র সামগ্রী ল্যাবরেটরিতে নির্দিষ্ট স্থানে রাখা, যথারীতি সেগুলোকে কী করতে হবে, ডাস্টবিনে ফেলতে হবে। হ্যাঁ, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। ওকে, তো আমরা ল্যাবরেটরিতে কাজ করার সময় কি হতে পারে, গ্লাস টিউব ভেঙে যেতে পারে, ফিল্টার পেপার ব্যবহার করতে পারি, ছেঁড়া কাগজপত্র ছিঁড়ে যেতে পারে, আরও অনেক ধরনের অ্যাপারেটাস বা বজ্র সামগ্রী যেগুলো আমাদেরকে ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে। ফেলে দিতে গেলে বা ধৌতকরণ করতে গেলে আমরা সাধারণত সিঙ্ক ব্যবহার করি। আমরা তাড়াহুড়ো করে কি করি, সেগুলো সিঙ্কের মধ্যেই ফেলে রাখি, কিন্তু না, সেগুলোকে কখনো সিঙ্কে ফেলা যাবে না। ল্যাবরেটরিতে এই বজ্র পদার্থ ফেলার জন্য যে সমস্ত ডাস্টবিন রয়েছে আমাদেরকে সেখানে সেগুলো ফেলতে হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে পরীক্ষাকালে ব্যবহৃত রিয়েজেন্ট বোতল ব্যবহার শেষে সেলফে যথাস্থানে রাখতে হবে, টেবিলের উপরে রাখা যাবে না। এই ভুলটি আমরা প্রায় করে থাকি যে রিয়েজেন্ট বোতল ব্যবহার করার পরে আমাদের ডেস্কেই রেখে দিই, কিন্তু আসলে উচিত হচ্ছে যে এই যে ল্যাবরেটরিতে সংরক্ষিত যে সেলফ থেকে তোমরা রিয়েজেন্ট বোতলটি সংগ্রহ করবে সেখানেই আবার সেটিকে রেখে দেওয়া। পাশাপাশি পরীক্ষা শেষে গ্লাস টিউব বা গ্লাস সামগ্রী পরিষ্কার করার পরে সেগুলো শুকিয়ে রাখতে হবে এবং শুকিয়ে রাখার জন্য টেবিলে যথাস্থানে সাজিয়ে রাখতে হবে। এছাড়াও ল্যাবরেটরিতে আরও কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখা প্রয়োজন, যেমন ল্যাবরেটরিতে আমরা যদি গ্যাস বার্নার ব্যবহার করি তাহলে সেই গ্যাস বার্নার যথা সময়ে বন্ধ করতে হবে কাজ শেষে, এবং ল্যাবরেটরিতে কোনো রাসায়নিক দ্রব্য পরীক্ষা পড়ে গেলে সেটা দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে জানাতে হবে এবং সেটি পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। ল্যাবরেটরির ড্রেনেজ সিস্টেম যাতে সবসময় পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, নাহলে ময়লা আবর্জনা জমে যেতে পারে। তো এ সমস্ত বিভিন্ন বিষয় আমাদের ল্যাবরেটরির ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এবং ল্যাবরেটরি সবসময় পরিষ্কার রাখতে হবে। দ্বিতীয়ত এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে ল্যাবরেটরিতে ব্যবহৃত যন্ত্রপাতি পরিষ্কার রাখার কৌশল। ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে থাকি। এই যন্ত্রপাতির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ব্যালেন্স, থার্মোমিটার, টেস্ট টিউব হোল্ডার, তারপরে আমাদের যে সেলফ, এগুলো আসলে যন্ত্রপাতির মধ্যেই পড়ে। তো এই সমস্ত যন্ত্রপাতি যথাযথভাবে পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বুনসেন বার্নার, থার্মোমিটার, এগুলো আসলে ল্যাবরেটরি অ্যাপারেটাস। তো এগুলো কিভাবে আমরা পরিষ্কার রাখবো সেগুলো আমাদেরকে জানতে হবে। এছাড়াও আমরা ব্যালেন্স ব্যবহার করে থাকি। তো কেমিস্ট্রি ল্যাবে সাধারণত দুই ধরনের ব্যালেন্স ব্যবহার করা হয়, একটি হচ্ছে কেমিক্যাল ব্যালেন্স, এটি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, আরও একটি হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। তো এই ব্যালেন্সগুলি আমাদেরকে পরিষ্কার রাখতে হবে
ব্যালেন্সের আশেপাশে ব্যবহার করার সময় যাতে কোনো রাসায়নিক পদার্থ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু ব্যালেন্সটি নষ্ট হয়ে যাবে। কাজ শেষ করে ব্যালেন্সের প্যান টিস্যু পেপার বা ফানেল কাপড় দিয়ে মুছে নিতে। আমরা এই কেমিক্যাল ব্যালেন্সে ওজন পরিমাপের জন্য ব্যবহার করে থাকি ওয়েট বক্স, যাতে বিভিন্ন ধরনের ওয়েট থাকে। ওজন পরিমাপকের জন্য বিভিন্ন ওজনের বিভিন্ন সাইজের ওয়েট থাকে। সেই ওয়েট বক্সটিকে যথাযথ স্থানে রাখতে হবে। ওয়েট বক্সের মধ্যে ওয়েটগুলোকে সঠিকভাবে সাজিয়ে রাখতে হবে এবং সেগুলোকে পরিষ্কার রাখতে হবে। এবং ওয়েট বক্সের ঢাকনা অবশ্যই বন্ধ অবস্থায় রাখতে হবে। পাশাপাশি খেয়াল করো যে ল্যাবরেটরিতে ব্যবহৃত এই ব্যালেন্স সমূহ যে দরজা আছে, ব্যালেন্স বক্সে যে দরজা এবং এখানে কাঁচের তৈরি এই ব্যালেন্সটির যে চারপাশে ঘেরা আছে কাঁচ দিয়ে, এগুলো অবশ্যই বন্ধ অবস্থায় রাখতে হবে। এখন এই পর্যায়ে আমরা দেখে নিই ল্যাবরেটরিতে ব্যবহৃত বিভিন্ন গ্লাস সামগ্রী বা কাঁচ সামগ্রী কিভাবে আমরা পরিষ্কার করব। তো সাধারণত ল্যাবরেটরিতে বহু প্রকারের গ্লাস সামগ্রী ব্যবহার করা হয়। সেগুলো ব্যবহারের পূর্বে এবং পরে অবশ্যই সাধারণ ট্যাপের পানি দিয়ে পরিষ্কার করতে হবে। কিন্তু ব্যবহার করার পরে অথবা যে কোনো অবস্থায় যদি দেখা যায় গ্লাস সামগ্রীর গায়ে বিভিন্ন ধরনের তৈলাক্ত পদার্থ, ময়লা আবর্জনা লেগে আছে, যেগুলো সাধারণ পানিতে ধৌত করে পরিষ্কার করা যাচ্ছে না, তবে সেক্ষেত্রে কয়েকটি পরিষ্কারক সামগ্রী ব্যবহার করা যেতে পারে। আমরা এখন দেখব যে সেই পরিষ্কার সামগ্রীগুলো কি কি। পরিষ্কারক সামগ্রীগুলোর মধ্যে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে যে ক্রোমিক অ্যাসিড দ্রবণ। সাধারণত তৈলাক্ত পদার্থ যদি বুলেটের স্টপ কর্কের সাথে লেগে থাকে, তোমরা একটু ছবিতে দেখো, এটি হচ্ছে একটি বুলেটের স্টপ কর্ক। এর মধ্যে যদি গ্রিজ ব্যবহার করা হয় তাহলে অনেক সময় ওই গ্রিজগুলো ভিতরে চলে যেতে পারে এবং তৈলাক্ত অবস্থায় গায়ে লেগে থাকে। এটি পরিষ্কার করতে গেলে যে পরিষ্কারক মিশ্রণ ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ মূলত পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফ্রিক অ্যাসিড একটি নির্দিষ্ট পরিমাণে মেশালে ক্রোমিক অ্যাসিড দ্রবণ তৈরি হয়। এই ক্রোমিক অ্যাসিড দ্রবণকেই বলা হয় ক্লিনিং মিক্সার বা পরিষ্কারক মিশ্রণ। তো সাধারণত এর মধ্যে সালফ্রিক অ্যাসিড থাকে, তাই অত্যন্ত সতর্কতার সাথে গ্লাভস পরা হাতে এই দ্রবণ ব্যবহার করে বুলেটের স্টপ কর্ক পরিষ্কার করা যায়। দ্বিতীয়ত, টেস্ট টিউব পরিষ্কার করার সময় বাম হাতে টেস্ট টিউব ধরে, খেয়াল করো ছবিতে, ট্যাপের পানিতে ধৌত করতে হবে এবং টেস্ট টিউব ব্রাশ যেটি, সেটি টেস্ট টিউব ব্রাশটি টেস্ট টিউবের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে পরিষ্কার করতে হবে। ব্রাশটি সাধারণত ডান হাতে ধরা হয়। এছাড়াও টেস্ট টিউবে আমরা বিভিন্ন ধরনের লবণ, তার পাশাপাশি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট ইত্যাদি দ্রবণ ব্যবহার করে থাকি টেস্ট টিউবের মধ্যে। তো সেগুলো ব্যবহারের ফলে দেখা যায় যে টেস্ট টিউবের গায়ে বিভিন্ন রঙিন দাগ বা বিভিন্ন ধরনের দাগ, ময়লা লেগে যেতে পারে, যেগুলো সাধারণ পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করা যায় না। এ সমস্ত ক্ষেত্রে টেস্ট টিউবের এই ভেতরের গায়ে লেগে থাকা দাগসমূহ পরিষ্কার করতে হলে আমাদেরকে ডিটারজেন্ট বা তরল সাবান ইত্যাদি ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পরে টেস্ট টিউবকে অবশ্যই ভালো করে শুকিয়ে যথাযথভাবে টেস্ট টিউব স্ট্যান্ডে সংরক্ষণ করতে হবে। ছবি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এছাড়াও গ্লাস সামগ্রী ব্যবহার করার জন্য আমরা অনেক সময় অ্যামোনিয়া দ্রবণ ব্যবহার করতে পারি। তো এইগুলোই মূলত ছিল হচ্ছে গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল। এখন আমরা দেখব যে কি কি পরিষ্কারক মিশ্রণ এই গ্লাস সামগ্রী ধৌতকরণের কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো মূলত 4টি পরিষ্কারক মিশ্রণ ব্যবহার করা হয়ে থাকে, তার মধ্যে 3টি গুরুত্বপূর্ণ এবং অন্য একটি রয়েছে যেটি মাঝে মাঝে ব্যবহার করা হয়ে থাকে। আমরা সেগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করি। প্রথম যে দ্রবণটি পরিষ্কারক মিশ্রণ হিসেবে ব্যবহার করা হয় সেটি হচ্ছে সোডিয়াম কার্বনেট দ্রবণ। সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণ। তো 10% দ্রবণ মানে মাত্র 10 গ্রাম সোডিয়াম কার্বনেট 100 গ্রাম দ্রবণের মধ্যে থাকবে। তো এর মধ্যে এই দ্রবণটি কি করতে হবে যে একটি বড় পাত্রে নিয়ে তার মধ্যে যে সমস্ত ময়লা গ্লাস সামগ্রী অর্থাৎ পিপেট, কনিক্যাল ফ্লাস্ক, বিকার, সাধারণ যন্ত্রপাতি যেগুলো, সেগুলোকে যদি কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায় এবং তারপরে ব্রাশ দিয়ে ঘষে ময়লা পরিষ্কার করা যায়। এছাড়াও দেখো যে ল্যাবরেটরিতে বিভিন্ন
গ্লাস সামগ্রীর গায়ে যদি গ্রিজ, আলকাত্রা জাতীয় পদার্থ, সিলিকন, তেল, পলিমারিক অবশেষ ইত্যাদি দূর করার জন্য একটি বিশেষ পরিষ্কারক সামগ্রী রয়েছে যাকে আমরা বলছি ডিটারজেন্ট ডেকন 90। ডিটারজেন্ট ডেকন 90 নামটি আমাদেরকে মনে রাখতে হবে, এটি এমসিকিউ প্রশ্নের মধ্যে চলে আসতে পারে। তো ডিটারজেন্ট ডেকন 90 বেশ কার্যকর একটি ডিটারজেন্ট, এবং এই ডিটারজেন্টটির অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি পরিবেশ বান্ধব ডিটারজেন্ট। এটি পানিতে তেমন দূষণ সৃষ্টি করে না, এবং যে সমস্ত মাইক্রো অর্গানিজম আছে, অণুজীব আছে, তারা সহজে এই ডিটারজেন্ট ডেকন 90কে ভাঙনযোগ্য বা তাদেরকে ভেঙে ফেলতে পারে, যার ফলে এটি বায়োডিগ্রেডেবল অর্থাৎ পরিবেশ দূষক নয়, এবং এর মধ্যে কোনো ফসফেট নাই, অর্থাৎ এটি একটি ফসফেট মুক্ত পরিষ্কারক। এক কথায় আমরা মনে রাখবো যে ডেকন 90 হলো পরিবেশ বান্ধব একটি ডিটারজেন্ট। সো পরিবেশ দূষণের চিন্তা না করেই এটি ব্যবহার করা যায়। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে পরিষ্কারক সামগ্রী আমাদের ল্যাবরেটরিতে রয়েছে সেটি হচ্ছে ব্যবহার করা হয়, সেটি হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। তো দেখো বলা আছে এখানে রাসায়নিক ল্যাবের গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য সর্বোত্তম শব্দটি খেয়াল রাখবে, পরিষ্কারক রূপে ব্যবহৃত হয় হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। তো গ্লাস সামগ্রীর গায়ে, বিশেষ করে বুরেটের গায়ে যদি গ্রিজ বা তৈল জাতীয় পদার্থ লেগে থাকে, তাহলে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ সেটি দূর করতে খুবই কার্যকরী। তো ক্রোমিক অ্যাসিড একটি তীব্র জারক পদার্থ, মূলত পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করে যে দ্রবণ তৈরি করা হয় সেটি হচ্ছে ক্রোমিক অ্যাসিড। এই দ্রবণ মিশ্রণের মধ্যে একটি জারক পদার্থ, যেহেতু ক্রোমিক অ্যাসিড একটি তীব্র জারক পদার্থ, সো সেখানে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। এই জাইমান অক্সিজেন তেল বা ময়লা জাতীয় পদার্থকে জারিত করে ময়লাকে দ্রবীভূত করে। তো পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে মূলত ক্লিনিং মিক্সার বা পরিষ্কারক মিশ্রণ বলা হয়। পরীক্ষাতে এটি প্রায় প্রশ্ন হিসেবে আসে, খেয়াল রাখবে। এখন ক্রোমিক অ্যাসিড শুধু ব্যবহার করলেই হবে না, ক্রোমিক অ্যাসিড ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সেজন্য ক্রোমিক অ্যাসিড মিশ্রণ ব্যবহারের একটি বিধি রয়েছে, আমরা সেটি একটু খেয়াল করব। ক্রোমিক অ্যাসিড ব্যবহার করে কোনো গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য আমাদের হাতে অবশ্যই ল্যাটেক্স গ্লাভস পরে নিতে হবে, এবং এই ল্যাটেক্স গ্লাভস পরে তারপরে পিপেট, বুরেট, কনিক্যাল ফ্লাস্ক অর্থাৎ যে গ্লাস সামগ্রীগুলোকে আমরা পরিষ্কার করতে চাই সেটির মধ্যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ পূর্ণ করে প্রয়োজন মতো সময় ধরে রেখে দিতে হবে। সেটা কয়েক ঘন্টাও হতে পারে, আবার একদিন পর্যন্ত লাগতে পারে। ওই ক্রোমিক অ্যাসিড মিশ্রণকে আবার পুনরায় গ্লাস স্টপার যুক্ত বিকারক বোতলে ঢেলে রাখা যায়, অর্থাৎ সেটাকে আবার পুনরায় ব্যবহার করা যায়। তারপরে যদি ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যায়, ঘষে ফেলে ময়লা আবর্জনা পরিষ্কার করে সেটাকে পরিষ্কার পানি দ্বারা ভালোভাবে ধুয়ে নিতে হবে। এক্ষেত্রে একটি কথা যে বুরেটের স্টপ কক পরিষ্কার করতে গেলে অনেক সময় দেখা যায় ময়লা আবর্জনা একদিনে পরিষ্কার হয় না, সেক্ষেত্রে কয়েকদিন পর্যন্ত বুরেটের মধ্যে ক্রোমিক অ্যাসিড দ্রবণ রেখে দেয়া লাগতে পারে। এখন আমরা একটু দেখে নিই যে এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ কিভাবে প্রস্তুত করা যায়। তো ক্রোমিক অ্যাসিড মিশ্রণ প্রস্তুত করতে গেলে আমাদের লাগবে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এটি লাগবে হচ্ছে 4.0 গ্রাম, পাতিত পানি ডিস্টিল ওয়াটার এটা লাগবে 40 মিলিলিটার, গাঢ় সালফিউরিক অ্যাসিড 2 মোলার লাগবে 40 মিলিলিটার। আসলে এটি একটি অনুপাত, এই অনুপাতে মিশিয়ে আমরা ক্রোমিক অ্যাসিড তৈরি করতে পারি। যদি আমরা বেশি পরিমাণে তৈরি করতে চাই তাহলে অনুপাতটি বাড়িয়ে নিতে হবে। তো বিভিন্নভাবে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ তৈরি করা যায়, তো সেগুলো এখানে দেখছি। পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করে, সোডিয়াম ক্রোমেটের সাথে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করে, বা সোডিয়াম ডাইক্রোমেটের সাথে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করে বিভিন্নভাবে আসলে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ প্রস্তুত করা যায়। বাট আমরা এখানে সহজ পদ্ধতি যেটি সেটি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করব। তো প্রথমে কি করতে হবে, একটি 250 মিলিলিটার পাইরেক্স গ্লাস বিকারে 4 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট গুঁড়াকে 40 মিলিলিটার পাতিত পানিতে দ্রবীভূত করতে হবে। এরপরে অত্যন্ত সাবধানে অল্প অল্প করে 2 মোলার ঘনমাত্রা 40 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড তার মধ্যে মিশ্রিত করা হয়। এই পর্যায়ে যে বিক্রিয়াটি ঘটে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া।
যার ফলে এই মিশ্রণের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেড়ে প্রায় 70-80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তখন মিশ্রণটি কক্ষ তাপমাত্রায় শীতল হলে গ্লাসের স্টপার বিশিষ্ট রিয়েজেন্ট বোতল বা বিকারক বোতলে ভর্তি করে রাখা হয়। তারপরে প্রয়োজন অনুযায়ী সেটাকে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে মিশ্রণ তৈরির পরে সাধারণত এই দ্রবণটি থাকে স্বচ্ছ এবং পরিষ্কার, কিন্তু কয়েকবার ব্যবহার করার পরে দেখা যায় যে এটি সবুজ রং ধারণ করে। যখন সবুজ রং ধারণ করে তখন বুঝতে হবে আসলে সেখানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে ক্রোমিয়াম সালফেট তৈরি হয়েছে। আর এই ক্রোমিয়াম সালফেট যখন তৈরি হবে তখন এই মিশ্রণটিকে আর ব্যবহার করা যাবে না। সো তোমরা ল্যাবরেটরিতে ক্রোমিক অ্যাসিড দ্রবণ ব্যবহার করার সময় অবশ্যই দেখে নেবে সেটি স্বচ্ছ রয়েছে না সবুজ রং ধারণ করেছে। যদি সবুজ রং ধারণ করে তাহলে কিন্তু সেই মিশ্রণকে আর পরিষ্কারক সামগ্রী হিসেবে ব্যবহার করা। এখন আমরা দেখব যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ প্রস্তুতি ও ব্যবহারে সাবধানতা। অর্থাৎ ল্যাবরেটরিতে শুধু ক্রোমিক অ্যাসিড ব্যবহার করলে হবে না, ক্রোমিক অ্যাসিডের মধ্যে যেহেতু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত থাকে, এই সালফিউরিক অ্যাসিড আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। ত্বকে লাগলে ত্বক পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা দেখে নিই কী কীভাবে সেই সতর্কতামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। তো ক্রোমিক অ্যাসিড তৈরিতে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রণ বা ডাইক্রোমেট লবণের দ্রবণ যোগ করা হয় তখন একটি তাপোৎপাদী বিক্রিয়া ঘটে এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে পানি শোষী পদার্থ, যাকে নিরোধক পদার্থ বলা হয়ে থাকে, এবং পাশাপাশি এটি ক্ষয়কারক পদার্থ। তাই সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলে চোখে সেফটি গ্লাস বা গগলস পরতে হবে, হাতে ল্যাটেক্স গ্লাভস বা ভিনাইল গ্লাভস ব্যবহার করতে হবে। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ যেন হাত পা বা শরীরে না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে, কারণ এটি যদি ত্বকের কোথাও লাগে তাহলে কিন্তু ত্বক পুড়ে যেতে পারে। তারপরেও যদি কোনো কারণে দুর্ঘটনাক্রমে ত্বকে লেগে যায় তখন সেই স্থানটি প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং তারপরে সেখানে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে ধুয়ে নিতে হবে। সোডিয়াম বাইকার্বনেট ক্ষার জাতীয় পদার্থ যেটি সালফিউরিক অ্যাসিডকে কিছুটা প্রশমিত করে ফেলবে। মোটামুটিভাবে এই তিনটি পরিষ্কারক সামগ্রী ল্যাবরেটরিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এর পাশাপাশি আরও একটি পরিষ্কারক সামগ্রীর কথা বইতে উল্লেখ আছে, সেটি হচ্ছে অ্যাসিটন। অ্যাসিটন মূলত কিটোন জাতীয় জৈব যৌগ। তো এই কিটোন জাতীয় জৈব যৌগ অ্যাসিটন গ্লাস সামগ্রী থেকে তৈল গ্রিজ জাতীয় পদার্থ দূর করার কাজে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তো বিষয়টি তোমরা মনে রাখবে, কারণ পরীক্ষার এমসিকিউ এর মধ্যে এটিও অপশন হিসাবে কখনো থাকতে পারে, সেক্ষেত্রে ভুল করা কিন্তু যাবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদেরকে এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা মোটামুটিভাবে এই ভিডিও ক্লাসগুলো আপলোড করে থাকি আমলা সরকারি কলেজের ফেসবুক পেজে। সেই ফেসবুক পেজের লিঙ্কটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা তোমাদের ফেসবুকের সার্চ অপশন থেকে সার্চ দিলে এই পেজটিকে পেয়ে যাবে। সেটিকে তোমরা লাইক দিয়ে রাখলে আমলা সরকারি কলেজ সম্পর্কিত তথ্য এবং বিভিন্ন ক্লাসের ভিডিও সেখানে পেতে পারো। এছাড়াও আমাদের রসায়ন বিভাগ আমলা সরকারি কলেজের একটি ফেসবুক গ্রুপ আছে। সেই ফেসবুক গ্রুপে বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন সময় দেওয়া থাকে। সেই ফেসবুক গ্রুপের লিঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও এই ভিডিওগুলো সহ আরও অনেক টিউটোরিয়াল ভিডিও যেগুলো ইউটিউব চ্যানেলে রয়েছে, আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের অ্যাড্রেসটি তোমরা দেখতে পাচ্ছ। সেখানে ধারাবাহিকভাবে সমস্ত ভিডিও আপলোড করা আছে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং চ্যানেল থেকে বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারো। যাই হোক, আমরা সরকারি কলেজের পক্ষ থেকে আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থাকো।